তো আমরা এখন একটা ম্যাথ করব। আমাদের বেসিক আলোচনা টোটাল শেষ আজকের। এই পর্যায়ে আমরা মোটামুটি কিভাবে করতে হয় আর্থিক বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী যাবে না সবই জানি। তো একটু আগে বলেছিলাম অসমন্বিত ব্যয় বা ভুয়া সম্পদ, যেটাকে আমরা অন্যান্য সম্পদ বা অলীক সম্পদ বলতে পারি। এই অসমন্বিত ব্যয় বা ভুয়া সম্পদ গুলা কি কি, আমি কয়টা সম্পদের কথা বলেছি মনে আছে? কয়টা সম্পদের কথা বলছি? কথা বলো। কোন- কোনটায় ভাই? অসমন্বিত ব্যয়, আমরা সম্পদের মধ্যে তিনটা ভাগ করছি না? স্থায়ী সম্পদ, চলতি চলতি সম্পদ। সম্পদ, আরেকটা পড়ছি অসমন্বিত ব্যয়। যেটা, তিনটা ওইটাতে। হ্যাঁ, ওই তিনটা কি কি ছিল? প্রাথমিক খরচ, শেয়ার অবহার বা বাট্টা, জি। শেয়ার অবলেখকের কমিশন, এই তিনটা। এখন প্রাথমিক খরচটা কি অনেকে বুঝো না। এই জিনিসটা কি, একটা কোম্পানি যখন শুরু করে, কোম্পানি গঠনে শুরু করতে কিছু খরচ আসে। কথা বুঝছো? একটা কোম্পানি যখন তুমি গঠন করবে তখন এটা গঠনের শুরুতে কিছু খরচ হয়। যেমন বিপণন পত্র প্রচার করতে হয়, ফরম ছাপানো খরচ আছে, কোম্পানির শেয়ার ইস্যু খরচ বা শেয়ার বিলি করতে কিছু খরচ হয়, শেয়ার বিলি করতে অনেক সময় লটারি খরচ হয়, আইন খরচ হয়, উপদেষ্টার ফি হয়, ব্যাংক চার্জ বিভিন্ন ধরনের। এই সকল খরচের যে সমষ্টি, এগুলাকে একসাথে কি বলা হয়? প্রাথমিক খরচ। বুঝতে পেরেছো? মানে তুমি জি একটা ভাই, ওই কোম্পানি যে গঠন, একটা উপরে। একটা কোম্পানি গঠন করবা, গঠন করতে গেলে কিন্তু কিছু খরচ করতে হয় শুরুতেই। সেগুলা সবগুলা সমষ্টিকে আমরা একসাথে বলবো প্রাথমিক খরচ। তাহলে প্রাথমিক খরচ কি কি? শেয়ার অবহার, সরি, বিবরণ পত্র প্রচার, ফরম ছাপানো খরচ, শেয়ার ইস্যু ফরম বা বিলি ছাপানো, খরচ, লটারি খরচ, ব্যাংক তারপরে চার্জ। আইন খরচ, উপদেষ্টার ফি, ব্যাংক চার্জ। এখন সবচাইতে গুরুত্বপূর্ণ বেশি আসবে আমাদের হচ্ছে দুইটা জিনিস। এই যে আমাদের উপদেষ্টার ফি, এটা আসবে, ব্যাংক চার্জটা বেশি আসবে, আইন খরচটা আসবে, বা শেয়ার ইস্যুর খরচ বা বিলি খরচ, বিবরণ পত্র প্রচার, এগুলাই ম্যাক্সিমাম সময় থাকে। এগুলাকে আমরা প্রাথমিক খরচ বলবো। এখন এই খরচটা আমরা অসমন্বিত ব্যয় কেন বলবো? কারণ এটা বড় অঙ্কের একটা ব্যয় হয় এখানে। আরেকটা বিষয় হচ্ছে এই ব্যয়টা হলেও এই ব্যয়টার ভবিষ্যৎ কিন্তু বাজার মূল্য থাকে না। বাজার মূল্য বা বাস্তব কোনো মূল্য থাকে না, যার কারণে এটাকে আমরা অসমন্বিত ব্যয় বা ভুয়া সম্পদ বলি বা অন্যান্য সম্পদ বলি। যেমনটা আমরা আলোচনা করেছি শেয়ার অবহার এবং শেয়ার অবলেখকের কমিশন নিয়ে। সো এই হচ্ছে বিষয়। তো এগুলা আমরা একটু মাথায় রাখবো, এগুলা আমাদের আর্থিক বিবরণীতে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখন কালকে আমি তোমাদের সাথে একটা কথা বলেছি, তোমাদের মাথায় আছে নিশ্চয়ই, যে কখন ইস্যু আর বিলি এক হয়, কখন কি ইস্যু আর বিলি আলাদা হয়, মনে আছে তোমাদের কথাটা? জি ভাই। কখন এক হয় আমাকে বলতে পারবা? একজন বলো তো যদি জি মনে থাকে। পারবো। জি বলো তো, যখন শেয়ার বিক্রির ওই যে আবেদনটা, শেয়ার যদি বিক্রির সমান আবেদনটা মানে যদি সমান পায় অথবা কি পায়, বেশি পায়, বেশি। তখন কোম্পানি কি করতে পারে? সমানভাবে বিলি করতে পারে। সেজন্য তখন ইস্যু আর বিলি এক হয়। আর কখন আলাদা হয়? যদি কোনো কারণে আবেদন কি পড়ে, কম হয়। কম হয়, তখন ইস্যু বিলি আলাদা হয়। বুঝতে পেরেছো? জি জি ভাই। এখন আমরা আরেকটা বিষয় তোমাদের সাথে বলেছি, মাথায় রাখবা, খুবই গুরুত্বপূর্ণ কথা। এই কথাটা আমাদের এত বেশি গুরুত্বপূর্ণ, এখন আমি বলবো একেবারে মন মেজাজ সব ঠিক রেখে এটা শোনো। সেটা হচ্ছে, ধরো তুমি শেয়ার ইস্যু করছো 1 লক্ষ, কালকে আমরা দেখিয়েছি 10 লাখ নিবন্ধন অনুমোদন করছো, এর মধ্যে 1 লক্ষ ইস্যু করছো। এখন তুমি আবেদন পেয়েছো, খেয়াল করো, আবেদন পেয়েছো শেয়ার ক্রয়ের জন্য, আবেদন পেয়েছো 80,000। তোমরাই বলো তো, শেয়ার এখন বিলি করতে পারবা কত? এক আশি লাখ হাজার 1 লাখ কেমনে ও বিলি আচ্ছা, করবা? 80,000। কারণ তুমি তো আবেদন পেয়েছো কম, তাহলে বিলিখিত শেয়ার আর ইস্যুকৃত, এখন ইস্যুকৃত কত ছিল? ইস্যুকৃত ছিল এখানে 1 লাখ, এখন এক এখানে লাখ বিলিখিত কত? 80,000। নর্মালি তো এটা হয়, তাই না? 80,000। 80,000। যেহেতু আবেদন পেয়েছো কম। আর যদি এমন হতো আবেদন আমি 1 লাখ পেয়েছি বা 1,20,000 পেয়েছি, তখন বিলি কিন্তু 1 লাখ হতো। এটাই তো আলোচনা ছিল, তাই তো? জি। তবে একটা কনফিউশন এখানে আছে। ধরো তুমি ইস্যু করেছো 1 লাখ, কিন্তু আবেদন পেয়েছো 80,000, কিন্তু যখন তুমি মার্কেটে শেয়ার ছেড়েছো
ইস্যু করার পরে তুমি একজন দালাল ধরছো, যাদেরকে আমরা কি বলি, যেই দালাল গুলাকে আমরা কি বলি, শেয়ার অবলেখক, মনে আছে? শেয়ার জি ভাই। অবলেখক। অবলেখক। এই অবলেখকের দায়িত্ব কি বলতো? তার কাজ কি? তুমি যত শেয়ার ইস্যু করেছো শেয়ারগুলো বিক্রি করে দেওয়া। তারা তত শেয়ার বিক্রি করে দিবে। এখন অবলেখককে তুমি কমিশন দিবে কত শেয়ারের উপর? 1 লাখ শেয়ারের উপর। বিক্রি কারণ করতে কারণ তুমি 1 লাখ শেয়ার তাকে দায়িত্ব দিছো বিক্রি করার জন্য, কিন্তু আবেদন পাইছে কত ভাই? 80,000। 80,000। 80,000। কিন্তু অবলেখক তোমাকে কথা দিছে কত? 1 লাখে বিলি করে দিবে, 1 কিন্তু লাখ। বিলি বিলি করতে পারছে সে? না, জি না। শর্ট আছে। এখন এই ব্যর্থতা কার? তোমার না, তোমার অবলেখকের। 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 তার মানে কোন অঙ্কে যদি অবলেখককে কমিশন দেয়, শোনো, কোন অঙ্কে যদি শেষে দেখো অবলেখককে কি দেওয়া হয়েছে, শেয়ার বিক্রির জন্য কমিশন দেওয়া হয়েছে, কমিশন। সে অঙ্কে যদি কোনো কারণে আবেদন কমও হয়, তাহলে যত শেয়ার কম আবেদন পাইছে, কত শেয়ার? 20,000। এই 20,000 শেয়ার 20,000। অবলেখক নিজে কিনে নিবে, কারণ সে দায়ী। আমার কথা কি বুঝছো? বাস্তবতা বুঝতে দিয়ে পারছি। বুঝো। মানে আমি হচ্ছে একজন দালাল মানুষ। এখন তোমার কোম্পানির তুমি শেয়ার ইস্যু করছো, মার্কেটে ছাড়ছো 1 লাখ। তো আমি দায়িত্ব নিলাম যে হ্যাঁ, রেদওয়ান সাহেব, আপনি যে 1 লাখ শেয়ার মার্কেটে ছাড়ছেন, আমি আপনার 1 লাখ শেয়ার বিক্রি করে দিব, বিনিময়ে আমাকে 1 টাকা করে, মানে 1 লাখ টাকা কমিশন দিবেন। আপনার আর কোনো টেনশন নাই। তো তুমি আমাকে দায়িত্ব দিয়ে দিয়েছো, আমি এখন 1 লাখ শেয়ার দায়িত্ব নিলাম, তুমি আমাকে 1 লাখ টাকা কমিশন দিয়ে দিচ্ছ। খেয়াল করবা, এখন আমাকে 1 লাখ টাকা কমিশন দিচ্ছ, কিন্তু আনফরচুনেটলি শেয়ার কেনার জন্য মানুষ আবেদন করছে 80,000। এখন তুমি বলো, তাহলে তুমি কি করবা? তুমি বাকি যে 20,000 শেয়ার আমি বিক্রি করতে পারিনি, দায় তো আমি নিয়েছি। সেজন্য এই বাকি 20,000 শেয়ার বাধ্যতামূলক ভাবে অবলেখক কিনে নিবে নিজে। কে কিনে নিবে? অবলেখক নিজে কিনে নিবে। অবলেখক। অবলেখক। তাহলে এটা কখন? যখন অঙ্কে অবলেখকের কমিশন দেওয়া থাকে, তখন যদি আবেদন ইস্যুর চেয়ে কম হয়, যত শেয়ারের কম আবেদন পাবে তত শেয়ার অবলেখক কিনে নিবে। বুঝতে পেরেছো আমার কথা? বুঝতে পারছি। আচ্ছা, এখন অবলেখক যে কিনে নিবে একটু খেয়াল করো, তাহলে কোম্পানির কি হবে? এই 20,000 শেয়ারের টাকা কোম্পানির ব্যাংকে দিয়ে দিবে সে। তাহলে 20,000 শেয়ারের টাকা কোম্পানির ব্যাংকে জমা হবে, ব্যাংক হিসাব ডেবিট। আর এটা যেহেতু অবলেখক কিনে নিচ্ছে, সেও এখন কি হয়ে যাচ্ছে? আমাদের শেয়ার হোল্ডার। তাহলে তার কাছে শেয়ার বিক্রি হয়ে যাচ্ছে, তাহলে শেয়ার মূলধন কি হবে? ক্রেডিট হবে। বুঝতে পেরেছো কিনা? ক্রেডিট। বুঝতে পারছি। জি তবে ভাই। এই রকম ঘটনাটা কম ঘটে, এটা একটু ব্যতিক্রম ঘটনা, তারপরেও আমি তোমাদের সাথে শেয়ার করলাম এই কারণেই, কারণ এটা হচ্ছে কারণ এটা হচ্ছে কি, এটা হচ্ছে খুবই জটিল একটা বিষয়, অনেকে এটা বুঝে না। কিন্তু তুমি বাস্তবতা দিয়ে আমি তোমাদেরকে বুঝালাম এই কারণে, যাতে তোমাদের কোনো ধরনের কোনো প্রবলেম না থাকে। এখন তুমি আমাকে বলো, এই অঙ্কে আবেদন আমরা কম পেয়েছি, আবেদন পেয়েছি কত? আবেদন পেয়েছি 80,000। এই যে 80,000, কিন্তু এই অঙ্কে কি থাকছে? অবলেখকের কমিশন থাকার কারণে বাধ্যতামূলক ভাবে আমরা অবলেখকের কাছে আবার 20,000 বিক্রি করে দিছি। তাহলে এই অঙ্কে আবেদন কম পেলেও ইস্যু বিলি কিন্তু এক হবে। কেন? কারণ 80,000 আমি জনগণের কাছে বিক্রি করছি, ঠিক আছে, 20,000 তো আবার অবলেখকের কাছে বিক্রি করছি, তার মানে বিলি কত হবে এখন? 1 লাখ। 1 লক্ষ। 1 লাখ। তোমরা কি এই জিনিসটা ক্লিয়ার? একটু বলো তো। ক্লিয়ার। তার মানে ইস্যু আর বিলি 99% ক্ষেত্রে কি হয়? এক হয়। তাহলে কয়টা ক্ষেত্রে এক হতে পারে ইস্যু বিলি? আমরা যদি একটু দেখি, তাহলে ধরো, যদি আবেদন আমার স্বাভাবিক হচ্ছে, কখন এক হয়? যদি আমি আবেদন, খেয়াল করবা, আবেদন সাধারণত সমান পাই অথবা বেশি পাই, তখন তো 100% ইস্যু বিলি কি হয়? এক হয়। তবে কম পেলেও, আবেদন কম পেলেও আমরা দেখব অবলেখক আছে কিনা। যদি আবেদন কমও পাই, সে অঙ্কে যদি অবলেখক থাকে, তাও ইস্যু বিলি কি হবে বলো? এক হবে। বুঝতে পেরেছো? কারণ ওই জি। আবেদন কম পাওয়া শেয়ারটাকে কিনবে বাধ্যতামূলকভাবে অবলেখক কিনবে। অবলেখক। আর শুধুমাত্র একটা ক্ষেত্রে ইস্যু বিধি আলাদা হবে, সেটা হচ্ছে আমার আবেদন আমি কি পেয়েছি? আবেদন কম পেয়েছি, আর ওই অঙ্কে কোনো অবলেখকও নাই।
তাহলে ইস্যু বিলি কি হবে? আলাদা হবে। সমান হবে না। ৮০,০০০। তাহলে শুধু এই মানে সেন্সে যত বিক্রি হবে অতই হবে। হ্যাঁ, তাহলে শুধু এই সেন্সে ইস্যু বিলি আলাদা হয়, বাকি সব ক্ষেত্রে কিন্তু দেখো এক হয়ে যাচ্ছে। মানে আমরা এখন গ্যারান্টি দিয়ে 100% বলতেও পারবো না আমার আবেদন কম পেয়েছে মানে ইস্যু বিলি আলাদা হয়ে গেল। আমি দেখবো অবলেখক আছে কিনা, অবলেখক থাকলে তার উপর আমি দায় চাপাই দিব। বুঝতে পেরেছো? কারণ তাকে তো আমি এমনি এমনি টাকা অবলেখক দিচ্ছি। থাকলে হচ্ছে সবই সেল হবে, আর অবলেখক হ্যাঁ না থাকলে যত সেল হবে অতটুকুই। হ্যাঁ, সোজা কথা, অবলেখক থাকলে তুমি যত কি করছো, যত আবেদন পেয়েছো আহ, আর যত ইস্যু করেছো সেটাই তুমি সেল করতে পারবা, কোনো সমস্যা নেই। বেশি তো করা যাবে না, কম মানে সমান, যত ইস্যু করেছো তত বিলি করতে পারবা। কিন্তু যদি আবেদন কোনো কারণে কম পাও, ওই অঙ্কে অবলেখক না থাকে, তাহলে তোমাকে বাধ্যতামূলক ভাবেই কম বিলি করতে হবে। ক্লিয়ার? জি ভাই। এ হচ্ছে বিষয়। আমাদের মোটামুটি সকল আলোচনাই শেষ। এটার সাথে সাথে এখন আমরা কয়েকটা ম্যাথ দেখবো নর্মাল। দেখো, শাহাদাত কোম্পানি লিমিটেডের প্রত্যেকটা 10 টাকা মূল্যের 20,000 শেয়ারে নিবন্ধিত হয়। বলো তো এটা কি শেয়ার? এই যে 20,000 শেয়ার নিয়ে কোম্পানি নিবন্ধন করছে, এটাকে বলা হয় অনুমোদিত শেয়ার। কি শেয়ার? নিবন্ধিত শেয়ার। অনুমোদিত। অনুমোদিত। মনে আছে আমরা পড়িয়েছি। কোম্পানি এর জি, থেকে, 5টা ধাপ। হ্যাঁ, এর থেকে কত শেয়ার কোম্পানি জনগণের নিকট বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করছে? 15,000। পনেরো এটা হাজার এটা এটাকে বলা হয় ইস্যুকৃত শেয়ার, তাই না? ইস্যুকৃত শেয়ার। জি ভাই। এখন ক নাম্বারটা নিয়ে আমরা একটু কাজ করবো। প্রথমে দেখো, ক বলছে সর্বমোট 18,000 শেয়ারের আবেদন পাইছি। বলো তো আবেদন আমি কি কম পেয়েছি না বেশি পেয়েছি? কম। কেমনে? আমি তো বিক্রি করতে মানে চাইছি। 20,000 কই, 20,000 শেয়ার তো তোমার অনুমোদন করছে, অনুমোদিত। আমরা আচ্ছা, মার্কেটে অনুমোদিত। মার্কেটে কত ও, শেয়ার বিক্রি মার্কেটে করতেছি? ছাড়ছি 15,000। তো আবেদন পাইছো তুমি 18,000, কম কেমনে পাইলা? তাহলে তোমার ইস্যু ছিল এখানে 15। খেয়াল করো, তোমার আবেদন হচ্ছে কত? 18। 18। তাহলে আবেদন কম পেয়েছো না বেশি পেয়েছো? বেশি বেশি। আসছে। তাহলে বিলি কত হবে? পিডি হবে 15। 15। বুঝতে পেরেছো রেদওয়ান? বুঝতে পারছি। জি রেদওয়ান ভাই। তাহলে এখানে অনুমোদিত কত? এখানে অনুমোদিত শেয়ার হচ্ছে 20, ইস্যুকৃত কত? 15, বিলিখিত কত? 15। 15, তলবকৃত আদায়কৃত 15। তাহলে এটার সমাধানটা আমরা এখানে লিখছি। আমার অনুমোদিত শেয়ার এখানে কত? 20,000। ইস্যুকৃত মানে শেয়ার এখানে কত? আর তলবকৃত নাই। মানে একই জিনিস, ইস্যু বিলি তলব সব এক হয়ে যাবে। আমি লিখি নাই আর কি, তুমি তলবও লিখতে পারো, বিলিও তলব লিখতে পারো, আদায় সব এক। তাহলে ইস্যুকৃত কত? 15, বিলিখিত আদায়কৃত কত? 15, তলবকৃত 15, 15। সব এক। ক্লিয়ার কিনা? জি ভাই। ক্লিয়ার। এখন খ নাম্বারটা দেখো, একই প্রশ্ন। আমাদের অনুমোদিত শেয়ার ছিল 20, ইস্যু করছি 15, খতে বলছে আবেদন পেয়েছো 12। এই অঙ্কে কি অবলেখকের কমিশন আছে? নাই। এই অঙ্কে কোনো অবলেখক নাই, তার মানে এখন তুমি বিলি করবা কত? অবলেখকের কথাই তো বলে নাই, এদিকে হচ্ছে হ্যাঁ 12,000 বেশি মানে অতই। হ্যাঁ, তাহলে এখন আমি আবেদন যেহেতু 12,000 পেয়েছি, তাহলে আমার বিলিখিত শেয়ার হবে কত? 12। 12,000। 12। তাহলে এখানে অনুমোদিত কত? খ অনুযায়ী অনুমোদিত কত? 20,000। 20। ইস্যুকৃত কত? 15। 15,000। 15। আর বিলিখিত বা তলবকৃত বা আদায়কৃত সব কত? 12। 12,000। আমরা কি বিষয়গুলা মানে বোঝা মেন যায়? কথা কি 12,000টা শেয়ার আর কি সেল হইছে। হ্যাঁ, কারণ এখানে তো আর অবলেখক নাই যে 15,000, তাকে আরো 3,000 সে কিনে নিবে। হ্যাঁ। আমার মনে হয় তোমরা এই বিষয়গুলা বুঝতে পেরেছো। ওকে, এই কথাগুলা এখানে নোট জি ভাই, আকারে বুঝতে লেখা পারছি। আছে। এই কথাগুলা নোট আকারে লেখা আছে, নোট পড়লে তোমরা অনেক সময় বুঝবা না, সেটা আমি মুখে বলে দিলাম, নোট পড়ার দরকার নাই। এখন আমরা অঙ্ক করব। দেখো, খুবই আহ, সহজ একটা অঙ্ক, খুবই সহজ একটা অঙ্ক। জাস্ট করলেই বুঝবে যে কত সহজ। লিরা ফুড লিমিটেড, আমাদের যত কঠিন আলোচনা আমরা শেষ করে ফেলছি, এখন শুধু অঙ্ক দেখবো আর করবো। প্রতিটি 80 টাকা মূল্যের, কত টাকা মূল্যের শেয়ার? প্রতিটি 80 80 টাকা টাকা করে। মূল্যের 25,000 শেয়ারে বিভক্ত। একটা শেয়ারের দাম যদি 80 টাকা হয়, 25,000 শেয়ারের দাম কত হবে? 20 লাখ টাকা। কোন করলে পাবা? 80 × 25,000 সমান 20 লক্ষ টাকা। এটা বলে দিছে, এটা অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত। তাহলে আমরা বুঝে গেছি এটাতে মানে অনুমোদিত এখানে আর কি দালাল আছে। উম, না,
কেন দালালের কথা বলছে মানে এখনো? অনুমোদন করা হয়েছে আর কি। এটা হচ্ছে নিবন্ধন করছে, কোম্পানি নিবন্ধন করছে কত শেয়ার? 25,000 শেয়ার নিয়ে, মানে কোম্পানির অনুমোদন করছে 25,000 শেয়ার নিয়ে। প্রত্যেকটা শেয়ারের দাম থাকবে কত? 80 টাকা করে। তাহলে 25,000 আশি শেয়ার 80 টাকা। 80 টাকা করে হলে আমাদের টাকা আসবে 20 লাখ টাকা। এটা কোম্পানি নিবন্ধন করছে, এটাকে বলা হবে অনুমোদিত মূলধন। অনুমোদিত শেয়ার হচ্ছে এখানে 20,000 শেয়ার, শেয়ার প্রতি দাম হচ্ছে 80 টাকা। আর অনুমোদিত মূলধন হবে এই যে অনুমোদিত শেয়ারকে যখন আমরা এটা দিয়ে গুণ করব, টাকা দিয়ে গুণ করব শেয়ার প্রতি, তখন টোটাল মূলধনটা পেয়ে যাব। বুঝতে পেরেছো? জি। এখন কি বলছে, পরের কথায় আসো। বলছে কোম্পানি এর সমস্ত শেয়ার, মানে যত শেয়ার অনুমোদন করছে, কত শেয়ার? 25,000 শেয়ার। 25,000। এর সমস্ত শেয়ার মানে 25,000 শেয়ারই 5% অধিমূল্যে, অধিমূল্যে বুঝছো তো, অধিহারে আর কি, মানে বেশি দামে বাজারে বিক্রি করার মানে ওই যে 11 টাকা আর কি যেটা দেখাইছিলেন। হ্যাঁ, তাহলে 5% অধিহারে বিক্রি করার জন্য বিবরণ পত্র ইস্যু করছে, মানে বিজ্ঞপ্তি দিয়েছে। কথা বুঝতে পেরেছো? তাহলে এটা হচ্ছে ইস্যুকৃত বুঝতে পারছি। শেয়ার। এখন বলো তো এখানে ইস্যুকৃত শেয়ার কত? কেন বোঝো নাই? ইস্যুকৃত শেয়ার তো 25,000। 25,000 ইস্যু, কিন্তু কারণ সমস্ত শেয়ারই তারা ইস্যু করে দিছে। আমার কথা বুঝো নাই? প্রশ্নে বলছে এটা নিয়ে নিবন্ধন করছে, ঠিক আছে, কিন্তু এই সমস্ত শেয়ারই তারা কি করছে? বাজারে বিক্রি করার জন্য বিবরণপত্র ইস্যু করে দিছে। ক্লিয়ার? তাহলে এই অঙ্কে বুঝতে পারছি। খেয়াল করো, অনুমোদিত শেয়ার হচ্ছে 25, অনুমোদিত শেয়ার 25,000, ইস্যুকৃত কত? ইস্যুকৃত শেয়ারও 25,000। 25,000। একটু খেয়াল করো, এই বিষয়গুলো একবার শিখে রাখলে আর লাগবে না। কারণ যদি কম আর কি ইস্যু করতো তাহলে এদিকে তো উল্লেখ করে দিত। উল্লেখ থাকতো এত শেয়ার ইস্যু করছে, বলে দিছে সমস্ত শেয়ার ইস্যু করছে, মানে 25,000 ইস্যু করছে। খেয়াল করো, তবে 25,000 সে ইস্যু করছে সেটা কত পার্সেন্ট বেশি মূল্যে ইস্যু করছে? 5%। 5%। এখন কত হচ্ছে আমার, তাহলে শেয়ারের মূল্য কত? আমার শেয়ারের মূল্য 84 হচ্ছে টাকা। 80 টাকা, তাহলে শেয়ার প্রতি মূল্য হচ্ছে 80। শেয়ার প্রতি মূল্য ছিল 80। আর অধিহার কত দেখো তো, অধিহার কত, শেয়ার অধিহার কত এখানে? এই যে আমার 80 টাকা প্রত্যেকটা শেয়ারের দাম, তার 5% বেশি দামে বিক্রি করছে, তাহলে 80 টাকার 5% হিসাব করো। 80 টাকার 10% 8 84 টাকা, টাকা। 5% হচ্ছে 4 টাকা। 4 টাকা বেশি দামে ইস্যু করছে। এখন বলো তো কোম্পানি তাহলে শেয়ার গুলা কত টাকা দামে বিক্রি করবে? 84 84 টাকা। টাকা দামে। 84 টাকা, কারণ এক শেয়ারের একটা শেয়ার 84 টাকা করে। কারণ শেয়ারের মেইন মূল্য ছিল 80, আর 4 টাকা বেশি দামে বিক্রি করতেছে, তার মানে শেয়ার মূল্য 84 টাকা। এতটুকুতে কারো কোনো প্রবলেম আছে কিনা বলো তো? এই তথ্যগুলা আমরা প্রশ্ন থেকে এনে এখানে জাস্ট সাইডে লিখলাম। জি না ভাই, এটা বুঝতে পারছি। এখন বলছে পরের লাইনটা দেখো, বলছে ইস্যুকৃত শেয়ারের, মানে তুমি যত শেয়ার ইস্যু করছো তত শেয়ার এখন কি করছো? সমস্ত শেয়ারের আবেদন পাওয়া গেছে, মানে আবেদন কমও পায় নাই, বেশিও পায় নাই। তার মানে এখানে ইস্যু করছি আমি কত শেয়ার? 25,000। তার মানে আবেদন পেয়েছি কত শেয়ারের? আবেদনও পেয়েছি 25,000। 25,000। এখন বলো তো আবেদনও যদি 25,000 হয়, ইস্যু যদি 25,000 হয়, তোমরাই বলো বিলি কত হবে? বিলি 25,000। বলি হবে 25, 25,000। তলব হবে 25, আদায় হবে 25। আমরা কি বুঝতে পেরেছি? অনুমোদিত শেয়ার, ইস্যুকৃত শেয়ার, বিলিখিত, আদায়কৃত শেয়ার। এই অঙ্কে আনফরচুনেটলি বলো, ফরচুনেটলি বলো, অনুমোদিত শেয়ার, ইস্যুকৃত শেয়ার, বিলিখিত শেয়ার, তলবকৃত শেয়ার, আদায়কৃত শেয়ার সবই এক, তাই না? হুম। জি। এখন আমরা আর্থিক বিবরণীতে এটাকে কিভাবে দেখাবো? দেখো, আমরা যখন আর্থিক বিবরণীতে দেখাবো, ওই যে আমি বললাম যখন আমরা শেয়ার হোল্ডারের সত্ত্ব দায় লিখবো, তো শেয়ার মূলধনে প্রথমে কি লিখবো? অনুমোদিত মূলধন। পাইছো? এই যে অনুমোদিত মূলধন। তো অনুমোদিত মূলধন আমরা কিভাবে লিখতেছি দেখো, এই যে প্রতিটি কত টাকা মূল্যের? 80 টাকা মূল্যের কত শেয়ার? 80 80 টাকা। টাকা। 25,000 শেয়ার, 20 লক্ষ টাকা ব্যালেন্স আমরা ক্লোজ করে দিব, ক্লোজ। এবার ইস্যুকৃত মূলধন কত লিখবো? একই রকম, প্রতিটি 80 টাকা মূল্যের 25,000 শেয়ার, 20 লক্ষ টাকা ব্যালেন্স ক্লোজ। এবার বিলিখিত আদায়কৃত মূলধন লিখে একই রকম, প্রতিটি 80 টাকা মূল্যের 25,000 শেয়ার, এই আদায়কৃত মূলধনটা আর ক্লোজ করব না। বুঝতে পেরেছো? এটা রেখে দিব, কারণ আদায়কৃত মানে হচ্ছে এই টাকাটা আমরা টোটাল আদায় করেছি মূলধন হিসেবে, এটা আমরা রেখেই দিব, এটা কখনো ক্লোজ হবে না। বিলিখিত, তলবকৃত আলাদা লিখে আমরা ক্লোজ করে দিতে পারতাম, সেটা আমি লিখি নাই, সমস্যা নাই, কারণ এগুলা লাগবে না এত।
তাহলে অনুমোদিত এই ইস্যুকৃত এই লিখবে। জায়গায় হ্যাঁ বলো। ইস্যু কিন্তু 80 টাকা ধরছে কেন? তো কত ধরবো? মানে 84 টাকা ধরবো না? না, 84 না? মনে রাখবা শেয়ার মূল্য, আমরা এটা কি কোথায় লিখতেছি? মূলধনে। মূলধনে কোম্পানি কি কখনো কমও নিবে না, বেশিও নিবে না। বেশি যেটা নিচ্ছে সেটা কি কোম্পানির জন্য একটা মালিকানা সত্ত্ব বা দায় বলছিলাম না, মালিকানা সত্ত্ব, সেটা সে আলাদা লিখবে শেয়ার অধিহার নামে, এই যে অধিহার নামে আলাদা লিখে দিবে। কম নিলে সেটাও তার খরচ হিসাবে সে সম্পদ পাশে লিখে দিবে অসমন্বিত ব্যয়। মূলধন কখনো কম বা বেশি হবে না। মূলধন কিন্তু যত টাকা, 10 টাকা হলে 10 টাকাই হবে, 80 টাকা হলে 80 টাকাই হবে। অবহার বা অধিহার আলাদা লিখতে হবে। তুমি যদি ধরো এখানে 84 লিখে ফেলো, তাহলে এখানে কি আর অধিহার লেখা লাগবে? কারণ অধিহারের টাকাটা তো তুমি মূলধনে লিখে ফেলছো। বুঝতে পেরেছো কিনা? বুঝতে পারছি। মানে তুমি এখানে অধিহারও লিখতেছো, আবার এখানে 84ও লিখতেছো, তাহলে কি ডাবল হয়ে যাচ্ছে না? রিটেনডেন্সি, বাহুল্য দোষ যেটাকে আমরা বলি। তার মানে মূলধনে সবসময় কি টাকা যাবে? মেইন টাকাটা লিখবো। কত টাকা কমে বিক্রি করছি বা বেশি বিক্রি করছি সেটা বড় কথা না। আমরা কি করব? মূলধনে সবসময় তার লিখিত মূল্যটা, শেয়ারের অ্যাকচুয়াল ভ্যালু বা ফেস ভ্যালু যেটা আছে, সেই ভ্যালুটাই দেখাবো। বুঝতে পেরেছো কিনা? জি। বুঝতে পারছি। মানে প্রশ্নে কম বেশি যাই বলুক, কিন্তু এক্সাক্ট যে দামটা থাকবে হ্যাঁ, ওটাই আমরা আমার লিখবো এই আর কি। মূলধনের শেয়ারের যে মূল্যটা, মাথায় রাখবে, এই মূল্যটা শুধু এখানে না, জাবেদায়ও আমরা মূলধন যখন লিখবো তখন শেয়ারের এই মূল্যটা দিয়েই কাজ করব। অধিহারটা অধিহার কত, 4 দিয়ে কাজ করব। দেখো আমার এখানে বিলি হয়েছে কত শেয়ার? 25,000 শেয়ার আমার এখানে পঁচিশ বিলি হয়েছে। হাজার তাহলে কত প্রত্যেক শেয়ার প্রতি আমি কত টাকা নিচ্ছি? অধিহার কত টাকা নিচ্ছি? 4 টাকা। তাহলে 4 টাকা। এই 4 টাকা আমার শেয়ার অধিহারের পরিমাণ কত হবে? একটা শেয়ারের জন্য 4 টাকা নিচ্ছি, তাহলে 25,000 শেয়ার বিলি করতেছি, তাহলে কত? 1 লাখ টাকা। এই দেখো আমি কিন্তু যখন অধিহার বের করব, অধিহার বের করার পর আমার ওই মালিকানা সত্ত্ব পাশে সঞ্চিতি ও উদ্বৃত্ত এই নামে আমি 1 লাখ টাকায় লিখে দিব। 1 লাখ টাকা কেন? কারণ আমি 25,000 শেয়ার টোটাল বিলি করছি, আর প্রত্যেক শেয়ার প্রতি 4 টাকা অধিহার ছিল, 4 25 1 লাখ। বুঝতে পেরেছো? তার মানে এই যে 4 টাকা তুমি অধিহারে দেখাইছো, এই 4 টাকাকে তুমি আবার মূলধনে দেখাবা। তাহলে তো এখানে, এখানে 4, এখানে 80 84, এখানে আরো 4 দিলে 88 হয়ে যাবে। ক্লিয়ার কিনা? বুঝতে জি জি। পারছি। তাহলে আমাদের এই যে সঞ্চিতি ও উদ্বৃত্ত লেখে আমরা আর অধিহার যদি লিখবো। অধিহার না থাকে তাহলে এই অধিহারের ঘর থাকবে না। না, থাকবে না। অধিহার না থাকলে এটা বাদ, আসবে না। আসবে কেন? আসবে না। দেখো আমরা যখন আর্থিক বিবরণী দেখাইছি তখন কিন্তু আমরা অনেক কিছু দেখাইছি। আমরা সম্পদ পাশে অনেকগুলা সম্পদ দেখাইছি না? কিন্তু এখন অঙ্ক করতে গিয়ে দেখবে সব সম্পদ পাবা না। যেমন এই অঙ্কে অন্য কোনো সম্পদ নাই, শুধু ব্যাংক জমা আছে। এই অঙ্কে কোনো স্থায়ী সম্পদ নাই, ভুয়া সম্পদও নাই, মানে অসমন্বিত ব্যয়ও নাই। তো সম্পদ পাশে শুধু ব্যাংক জমার টাকাটা লিখে দেবো, শেষ, অঙ্ক শেষ। এখন আমাদের দায় বা মানে শেয়ার হোল্ডারদের সত্ত্ব পাশে কি গেল? শেয়ার মূলধন গুলা নিয়ে কথা বললাম, আর শেয়ার অধিহারটা লিখলাম সঞ্চিত উদ্বৃত্তের আন্ডারে। এবার এখানে ছিল 20 লাখ, আর শেয়ার অধিহার হচ্ছে 1 লাখ, টোটাল যোগ করলে মোট যোগফল কত টাকা হয়? 21 লক্ষ। এখানে ব্যালেন্স ক্লোজ করবা। এবার সম্পদ সমূহ লিখে চলতি সম্পদ লিখবা, লেখার পরে ব্যাংক জমা হবে 21 লাখ, শেষ। ওই যে আমার মালিকানা সত্ত্ব পাশ যত হবে, সম্পদ পাশও কি হবে? তত হবে। এটাই আর্থিক অবস্থার বিবরণী। এটা বুঝছো কিনা বলো তো এখানে? জি ভাই, এটা বুঝতে পারছি। আর ছক কি যেমনি দেখাইছেন ঠিক এমনি না? এমনি। আমি টাকার কথা একটা দিছি, তোমরা দুইটা দিও আর কি, একটা দিয়ে দেখাইছি আর কি। এখন আসো, আমরা এই অঙ্কে কি দেখলাম? আমাদের যত শেয়ার অনুমোদিত ছিল তত শেয়ারই আমরা ইস্যু করছি, তত শেয়ারেরই আমরা আবেদন পেয়েছি, তত শেয়ারই আমরা বিলি করছি। তার মানে অনুমোদিত শেয়ার, ইস্যুকৃত শেয়ার, বিলিখিত শেয়ার সব এক। আর এখানে কি ছিল? অধিহার ছিল। অধিহার কত ছিল? 5%। তাহলে অধিহার বা অবহার মনে রাখবা সবসময় আমাদের যে মেইন টাকা আছে অঙ্কের, ওই টাকার উপর ভিত্তি করে আমরা ধরবো। তো মেইন টাকা হচ্ছে মূল্য, শেয়ার প্রতি মূল্য ছিল আমাদের কত টাকা করে? 80 টাকা করে। এই 80 টাকার উপর আমরা ধরছি, কাজ শেষ। এখন আমাদের প্রথম জাবেদা শুরু হবে কোত্থেকে? আবেদন থেকে। তাহলে আমরা কত শেয়ারের আবেদন পাইছি বলো তো? 25,000 শেয়ারেরই আবেদন পাইছি। 25,000। এখন বলো তো আবেদনে আমরা কত টাকা করে নিব? 84 টাকা। 80 টাকা। এই না, 84 টাকা। কেন? জনগণ যখন আমাদের কাছে ব্যাংকে টাকা পাঠাবে, আমরা তো এটা জনগণের কাছে অধিহারে বিক্রি করছি। তার মানে আমার শেয়ারের মূল্য ছিল 80 টাকা। শেয়ারের মূল্য ছিল 80 টাকা।
বেশি দামে বিক্রি করছি 4 টাকা, তাহলে জনগণের কাছ থেকে আমরা কত টাকা করে পাবো? 84 টাকা করে পাবো। 84। তাহলে আমাদের প্রথম জাবেদা কি হবে খেয়াল করো, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। তাহলে আবেদনে আমরা কত শেয়ারের আবেদন পেয়েছি? 25,000 শেয়ারেরই আবেদন পেয়েছি, বেশিও পাই নাই কমও পাই নাই। আবেদনে নিব কত করে? 84 করে, 21 লাখ আসবে। বুঝতে পেরেছ প্রথম জি জাবেদা? রেদওয়ান এখন বুঝছো কিনা? অধিহার তো, তো অধিহার মানে তুমি বেশি দামে বিক্রি করছো জনগণের কাছে, তার মানে তোমার শেয়ারের দাম ছিল 80, আর 5%, 80 টাকার 5% 4 টাকা, তার মানে টোটাল তুমি 84 টাকা করে নিচ্ছ জনগণের কাছ থেকে। ক্লিয়ার? জি ভাই, এটা বুঝতে বুঝতে পারছি। পারছি। এবার আবেদনের টাকাটা আমরা কোথায় নিয়ে যাব? মূলধনে স্থানান্তর করবো, তাই না? তো আবেদনের টাকা যদি আমরা মূলধনে স্থানান্তর করি, খেয়াল করো, তাহলে শেয়ার আবেদন কি হবে? ডেবিট হবে। শেয়ার ক্রেডিট। মূলধন কি হবে? ক্রেডিট হবে। আর এই অঙ্কে কি আছে বলতো? এই যে 84-র মধ্যে 4 টাকা কি আছে? অধিহার, সেজন্য অধিহার ক্রেডিট, অধিহার। অধিহার ক্রেডিট হবে। বুঝতে পেরেছো কিনা? জি, মানে ওই যে দায় আর কি। হ্যাঁ, এটাকে আমরা দায় বলবো না, এটাকে আমরা শেয়ার হোল্ডারদের সত্ত্ব বলবো, তবে এটা কোম্পানির জন্য দায় আর কি, বা শেয়ার হোল্ডারদের জন্য তাদের মালিকানা সত্ত্ব বা শেয়ার হোল্ডারদের সত্ত্ব। এখন খেয়াল করো, ম- আমরা অধিহার কত নিচ্ছি? আমার প্রত্যেকটা কত শেয়ার বিলি করতেছি আমি? এখানে বিলিখিত শেয়ারটা দেখো, আমি তো আবেদন পাইছি 25,000। 25,000, আবেদন পাইছি 25,000, অনুমোদিত ছিল 25,000, ইস্যু ছিল 25,000, বিলি কত? আমরা এখানে বিলিখিত শেয়ারের কথা চিন্তা করব, কত শেয়ার বিলি করতে পারতেছি? 25,000 শেয়ারই। 25,000। 25,000। তাহলে 25,000 শেয়ার আমি আবেদনে কত করে নিচ্ছিলাম? 84, এটাকে 84 দিয়ে গুণ করো, একই রকম, 21 লাখ। এখন দেখো, এই 25,000 শেয়ারের অ্যাকচুয়াল দাম কত? 80 টাকা। এটা হচ্ছে আমার 80। মূলধন, এটা হচ্ছে আমার 20 মূলধন। লাখ। আর এই 25,000 শেয়ারের অ্যাকচুয়াল অধিহার কত? 4, এটা হচ্ছে আমার অধিহার। তাহলে শেয়ার মূলধনে হচ্ছে 20 লাখ, 25,000 ইন্টু 80 দিয়ে গুণ করলে, আর অধিহারে হচ্ছে 25,000 ইন্টু 4 দিয়ে গুণ করলে 1 লাখ। তাহলে দেখো ডেবিট ক্রেডিট মিলে কিনা। এই হচ্ছে জাবেদা শেষ, লিরা পোর্ট লিমিটেডের জাবেদা। জি ভাই, মিলছে। এখন তোমরা বলো আসলে কি কঠিন কিছু? তুমি জাস্ট এই অঙ্ক দেখে এখানে অনুমোদিত কত শেয়ার, ইস্যুকৃত কত, আবেদন কত পাইছো, বিলি কত করছো, অবহার বা অধিহার কত, এই জিনিসগুলো মাথায় রাখলে তুমি অঙ্ক ইজিলি পারবা, কিচ্ছু লাগবে না। তোমার এই প্রশ্ন আর পড়া লাগবে না, তুমি এখান থেকে তথ্য নিয়ে করে ফেলতে পারবা। ভাই ক নাম্বারটা কি ছক দেওয়া লাগবে নাকি এমনি দেখা দিব? না, এটা ছক না দিলেও চলবে। প্রতি শেয়ারের অধিহারের পরিমাণ কত, মানে শেয়ার প্রতি অধিহার বলো কত টাকা, এটা বলতে হবে, এটা করা লাগবে। না, না ভাই 84। 4 টাকা তো, না, মানে 4 টাকা। বলছে শেয়ার প্রতি অধিহারের কথা, তোমাকে তো মোট টাকার কথা বলে দেয়। আমরা আমাদের এই যে 84 টাকা, এই 84 টাকার মধ্যে 80 টাকা কিন্তু আমাদের অ্যাকচুয়াল দাম, মূলধন এটা। আর 4 টাকা অধিহার। এখন বলছে শেয়ার প্রতি অধিহার বা প্রতি শেয়ারের অধিহার মানে কত টাকা? 4 টাকা। আমরা কিভাবে বের করছি? ওই যে যেভাবে আমি দেখাইছি। তাহলে শেয়ার প্রতি অধিহার কিভাবে বের করছি? 80 টাকাকে আমি 5% বের করছি, 4 টাকা। 2 নাম্বার পেয়ে গেছো এটা করতে পারলে। এটা কি ভাই জাস্ট এমনি করে দেখাই দিলেই হবো না? হ্যাঁ হ্যাঁ, এমনি করে দেখাই দিলে তুমি 2 নাম্বার পাবা। ভাই গয়ের নিচের অংশটা একটু আবার দেখান। এবার খ নাম্বারটা হচ্ছে জাবেদা, জাবেদাটা আমরা যেভাবে করেছি এভাবে দেখো। ভাই গ নাম্বার। আচ্ছা, গ নাম্বারটা দেখাচ্ছি, দেখো। এবার গ নাম্বারটা যদি দেখো, গ নাম্বারটাতে সেম জিনিসই পাবা, নতুন কিছু পাবা না, একটু খেয়াল করো। গ নাম্বারটাতে আমাদের প্রথমে আমরা কি লিখবো বলো? আমাকে এখানে হেডিং একটা দিই নেই, এটার আগে একটা হেডিং দিব, শেয়ার এই হোল্ডারদের যে সম্পদ সমূহ, এই বিষয়টা। শেয়ার হোল্ডারদের সত্ত্ব ও দায়। তো শেয়ার হোল্ডারদের সত্ত্বের মধ্যে প্রথম হেডিং হবে শেয়ার মূলধন। খেয়াল করো, শেয়ার মূলধনের মধ্যে প্রথমে আসবে অনুমোদিত মূলধন, এটা লিখে ব্যালেন্স ক্লোজ। প্রতিটি 80 টাকা মূল্যের 25,000 শেয়ার, ব্যালেন্স ক্লোজ। এরপরে আসবে ইস্যুকৃত মূলধন, প্রতিটি 80 টাকা মূল্যের 25,000 শেয়ার, এটারও ব্যালেন্স ক্লোজ। এরপরে আসবে বিলিখিত ও তলবকৃত মূলধন, প্রতিটি 80 টাকা মূল্যের 25,000 শেয়ার, সেটারও ব্যালেন্স ক্লোজ, আমি দেখাই নেই। এরপরে আসবে আদায়কৃত মূলধন, প্রতিটি 80 টাকা মূল্যের 25,000 শেয়ার, এটার ব্যালেন্স ক্লোজ করব না। এরপরে এইখানে যেহেতু অধিহার আছে এই অঙ্কে, তাহলে আমরা আলাদা একটা হেডিং দিব, সঞ্চিতীয় উদ্বৃত্ত দিয়ে শেয়ার অধিহার কত? 1 লাখ, আমরা জাবেদাতে পেয়েছি সেটা নিয়ে আসলাম। এবার টোটাল আমাদের শেয়ার হোল্ডারদের সত্ত্বগুলা যোগ করে দিব, 21 লাখ টাকা হবে মোট শেয়ার হোল্ডারদের সত্ত্ব। শেষ।
এবার সম্পদ সমূহের মধ্যে আমাদের কি আসবে? আমরা বলছি তিনটা সম্পদ আসবে, স্থায়ী সম্পদ। তো এই অঙ্কে কোনো সম্পদ কেনা হয়েছে? হয় নাই, তার মানে স্থায়ী সম্পদ নাই। এরপরে বলছি চলতি সম্পদ সবসময় একটা জিনিস থাকবে, সেটা কি? ব্যাংক জমা। ব্যাংক। আরেকটা বলছে অসমন্বিত সম্পদ থাকবে তিনটা: প্রাথমিক খরচ, শেয়ার, অবহার। তো অসমন্বিত ব্যয়ের মধ্যে খেয়াল করো, শেয়ার অবহার এখানে আছে এই অঙ্কে, অবহার কিন্তু নাই, বাদ। প্রাথমিক খরচও নাই, বাদ। তারপরে আমাদের অবলেখকের কমিশন আছে, নাই। তাহলে না। অসমন্বিত ব্যয়ও নাই, আবার স্থায়ী সম্পদও নাই। তাহলে যেহেতু কিছুই নাই, তার মানে আমাদের সম্পদ পাশে শুধু একটা সম্পদ রয়েছে, সেটা কি? ব্যাংক জমা। তো ব্যাংক জমা কত আমি জানি না, কিন্তু আমি দেখলাম আমার দায় পাশে টোটাল এত হয়েছে, তার মানে সম্পদও এত হবে, সেজন্য আমি মুখস্থ বসাই দিলাম। এখন আমার মুখস্থ করার দরকার নাই ভাই, আমি বুঝি আমার ব্যাংক জমা কত আছে। দেখো আমি ব্যাংক জমা কিভাবে বের করবো, আমি বলছি ওই যে আমাদের জাবেদা থেকেই পাবো। জাবেদায় ব্যাংক জমা ডেবিটে আছে কত? 21 21। লাখ 21 লাখ। আর কোনো ব্যাংক জমা আছে কিনা এই অঙ্কে? দেখো খুঁজে পাও না, নাই। এই যে ডেবিটে 21 লাখ, এটাই হচ্ছে ব্যাংক জমা। বুঝতে পেরেছো? তুমি জাবেদা না করে ভাই, ওইটা এই যে চলতি হ্যাঁ বল। সম্পদ আর একটা জানি কি, স্থায়ী অ- সম্পদ। স্থায়ী সম্পদ নাই এই অঙ্কে, অসমন্বিত ব্যয়ও মানে নাই। স্থায়ী সম্পদ যদি কোনটা জানি আসে, সরঞ্জাম। যন্ত্রপাতি কিনতে পারে, সরঞ্জাম কিনতে পারে, এরকম আর কি। আসবাবপত্র কিনতে পারে যদি কখনো কোনো অঙ্কে থাকে, আমি বলছি সেটা খুব কম থাকে। বুঝতে পেরেছো? আসবাবপত্র, সরঞ্জাম আর আসবাবপত্র থাকে, অফিস সরঞ্জাম থাকতে পারে, মেশিন থাকতে পারে, তারপরে হচ্ছে আমাদের ভূমি থাকতে পারে বা জমি থাকতে পারে, অথবা সুনাম থাকতে পারে, এই জিনিসগুলা। তো ইয়ার লাস্টেরটা কি জানি ছিল? সুনাম। না না, এটা একদম স্থায়ী চলতি, তারপরেরটা। অসমন্বিত ব্যয়, অসমন্বিত ব্যয়ের মধ্যে তিনটা সম্পদ থাকে: অসমন্বিত ব্যয়, অসমন্বিত ব্যয়। আগের ক্লাসটা দেখে নিও, সেখানে আমি লিখে দিছি। একটা হচ্ছে প্রাথমিক খরচ, একটু আগে দেখালাম। আচ্ছা এখানে দেখাচ্ছি কেন, ইয়াতে তো আমাদের এখানে আছেই। এই যে অসমন্বিত কোথায় আছে, এই যে অসমন্বিত ব্যয় বা অন্যান্য সম্পদ, তিনটা সম্পদ থাকবে: প্রাথমিক খরচ, শেয়ার অবহার, অবলেখকের শেয়ার, অবলেখকের কমিশন, এই তিনটা ফিক্সড, এর বাইরে থাকবে না। তো এর মধ্যে অবহার এই অঙ্কে নাই, অবলেখকের কমিশনও নাই, প্রাথমিক খরচও নাই, সো আমাদের এই সম্পদটা আমরা আর লিখলাম না। বুঝতে পেরেছ? স্থায়ী সম্পদ নাই, সেটাও বুঝতে লিখলাম পারছি। না। আমি বললাম না তোমার একটা অঙ্কে সব পাবা না, কিন্তু আমি যখন শিখিয়েছি তখন তোমাদেরকে সব শিখিয়েছি। আচ্ছা আমরা আরেকটা অঙ্ক দেখি। দেখো আরেকটা অঙ্ক দেখি, যদি আরেকটা অঙ্ক দেখি আমরা, এই অঙ্কটা 2 নাম্বার অঙ্কটা দেখো। খুব দ্রুত আমি বলবো, তোমাদের মাথার উপর দিয়ে গেলে আমাকে বলবো। মডার্ন লিমিটেড প্রতিটি 25 টাকা মূল্যে, শেয়ার প্রতি দাম কিন্তু 25 টাকা, 85,000 শেয়ারে বিভক্ত 21,25,000 টাকা নিয়ে অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত। তার মানে এই অঙ্কে আমরা অনুমোদিত শেয়ার কত পেলাম? অনুমোদিত শেয়ার 85,000। 85,000, খেয়াল করবা। এগুলো জাস্ট মার্ক করে রাখো। কোম্পানি এর 70,000 শেয়ার 2 টাকা অধিহারে শত- বিক্রি করার জন্য বিবরণ পত্র ইস্যু করে। তো ইস্যুকৃত শেয়ার কত? ইস্যু, ইস্যুকৃত শেয়ার 70,000। 70,000। দেখো খুবই ইজিলি বোঝা যায়। এরপরে কোম্পানি আবেদন পেয়েছে কত শেয়ারের? 75,000 শেয়ারের 75,000। আবেদন পাওয়া যায়। খেয়াল করো, আবেদন পাইছি আমরা 75,000। এখন তুমি বলো বিলিখিত হবে কত? ওই বিলিগিত তো 70,000। 70,000 হবে। 70,000 হবে। এই যে কমন বিষয়, এখান থেকে আমাদের জাবেদা কিন্তু শেষ। এখন এই অঙ্কে শেয়ার অবহার সরাসরি বলে দিছে 2 টাকা, মানে শেয়ার প্রতি মূল্য কত ছিল? শেয়ার মূল্য ছিল 25 টাকা, 25 টাকা মূলধন, কিন্তু অধিহার 27 হচ্ছে টাকা দুই করে টাকা বিক্রি করছে। আর অধিহার হচ্ছে 2 টাকা। তার মানে বিক্রি হচ্ছে কত টাকা দরে? 27 টাকা দরে। এই তথ্যগুলো আমরা লিখলেই আমরা মোটামুটি অঙ্ক হয়ে যাবে, শেষ, আর কোনো ঝামেলা নাই। এখন আমরা আমাদের প্রথম জাবেদা শুরু হবে কোত্থেকে বলো? আবেদন থেকে, যারা আমাদের আবেদন ব্যাংকে। তাহলে আবেদন তোমরাই বলো কত শেয়ারের আবেদন পেয়েছে? 75,000 শেয়ারের আবেদন পঁচাশি পেয়েছে। হাজার 75 নাকি? এই যে পঁচাশি 75, হাজার 75,000 শেয়ারের আবেদন। আবেদন। হ্যাঁ। আবেদন 75, হ্যাঁ। এখন আবেদনে কত করে নিচ্ছে কোম্পানি? কত টাকা দিয়ে এখন করবা? আবেদন 25। হ্যাঁ বলো, আবেদনে কত টাকা করে গুণ করবো? 27। 27 টাকা।
কোম্পানি তো 2 টাকা অধিহারে বিক্রি করতেছে, তোমাকে বলে দিছে না প্রত্যেকটা শেয়ার 2 টাকা দামে বেশি বিক্রি করতেছে বাজারে। তো আবেদনে আমরা 75,000 শেয়ারের পাইছি, তাহলে খেয়াল করবা 27 টাকা করে। এবার যখন মূলধনে যাবে, আমাকে বলো তো মূলধনে কি 75,000 শেয়ারের টাকা যাবে? না, কত হাজার শেয়ারের টাকা যাবে? যত শেয়ার আমরা অ্যাকচুয়ালি বিক্রি করতে পারবো, তাহলে কত হাজার শেয়ারের টাকা যাবে? 70,000 শেয়ারের 70,000 টাকা যাবে। শেয়ারের টাকা। আর মূলধনে কত শেয়ার, কত করে লিখবো? 25 টাকা। 25 টাকা। 25। আমি কি বুঝাতে পেরেছি? তাহলে বাকি কত টাকা, কত শেয়ারের টাকা আমরা ফেরত দিব? 5,000 5,000। শেয়ারের পাঁচ টাকা। হাজার শেয়ারের টাকা ফেরত দিব। কত করে আমাকে বলো তো? যত করে আমি নিছি জনগণের কাছ থেকে, তাহলে কত করে ফেরত দিব? 27 টাকা করে। 27 টাকা। 27। অঙ্ক শেষ। দেখো, আমাদের এই তথ্য দিয়ে আমরা অঙ্ক করে ফেলছি জাবেদা। তাহলে প্রথম জাবেদা একটু খেয়াল করো, আমরা আবেদন পেয়েছি কত শেয়ারের? 75,000 শেয়ারের। কত টাকা করে আবেদনে রাখতেছি? 27 টাকা। ভাই আবেদন তারপরে ইস্যু এর পরে বিলি পরে আদায়কৃত এই কটা না? না, ইস্যু বিলু না তো। ইস্যু তো প্রথমে কোম্পানি ছাড়ে যেটা, সেটা ইস্যু। অনুমোদন থেকে কোম্পানি যেটা ছাড়ে। এবার জনগণ যেটা কিনতে চায়, জনগণ যত কেনার জন্য টাকা পাঠায়, সেটা হচ্ছে আবেদন। এবার আমরা ও সেই আচ্ছা। অনুসারে মার্কেটে বিক্রি করি। বুঝতে পেরেছো? এটা কি বুঝছো তাহলে নাকি? আবেদন থেকে শুরু হয় কেন? ইস্যু থেকে শুরু হওয়ার কথা না? ইস্যু করলে কি তোমার টাকা আসে? ও আচ্ছা, ও তো টাকা আসে না, বুঝতে পারছি। তুমি তো মার্কেট থেকে, তোমার ব্যাংকে টাকা আসে যেখান থেকে, সেখান থেকে তুমি জাবেদা দিবা। তুমি ইস্যু করলে সবাই কি সব শেয়ার কিনবে? কমও কিনতে পারে, বেশি কিনতে পারে, দেখাইছি না? এখন কোম্পানি যখন শেয়ারের আবেদন পাইছে, আবেদন পাওয়া মানে আবেদনের টাকাটা কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দিছে। তো কোম্পানি 75,000 শেয়ারের আবেদন পেয়েছে। আর কোম্পানির শেয়ারের দাম ছিল 25 টাকা, কিন্তু কোম্পানি 2 টাকা বেশি দামে বিক্রি করতেছে, মানে 27 টাকা করে মানে অধিহারে। অধিহারে। তার মানে ব্যাংক ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট কত? 75,000 ইন্টু 27, 20,25,000 টাকা। প্রথম যাবে তা। এবার আবেদনের টাকাটা কোথায় নিবো আমাকে বলো তো? মূলধনে নিব। 2 নাম্বার যাবে না। আবেদনের টাকাটা কোথায় নিব? মূলধন। মূলধন। তো মূলধনে নিলে আমাদের যাবেটা কি হবে? শেয়ার আবেদন ডেবিট। খেয়াল করবা, শেয়ার মূলধন ক্রেডিট। আর ক্রেডিট। শেয়ার, যেহেতু এখানে অধিহার আছে, অধিহারটা কি হবে? ক্রেডিট হবে। বুঝছো কিনা? যেহেতু দায়, মানে একটা দায় হিসাবে। এই যাবেটা বুঝছো কিনা? এই 3টা জিনিস বুঝছো কিনা? 2 নাম্বার যাবেটা। তো এটা তো 1 নাম্বার যাবেটা, এটা 2 নাম্বার যাবেটা। বুঝছো কিনা 2 নাম্বার যাবেটাটা? জি। আরাফাত বুঝছো? না বুঝলে বলবা, না বুঝলে বলবা। জি ভাই। কোনো জায়গায় কনফিউশন আছে? 1 নম্বর জাবেদা থেকে আরেকবার বললে ভালো হয়। আমার কথা হচ্ছে তুমি এটা দেখো। আচ্ছা, একটা কাজ করো, এই জিনিসটা আবার দেখো। একটা কোম্পানি, মডার্ন কোম্পানি, 25 টাকা মূল্যের 85,000 শেয়ার নিয়ে নিবন্ধন করছে। এখান থেকে কোম্পানি মার্কেটে 70,000 শেয়ার ইস্যু করছে। তো কোম্পানি যে 70,000 শেয়ার 2 টাকা বেশি দামে ইস্যু করছে, মানে 70,000 শেয়ার তারা 25 টাকা চেয়ে আরো 2 টাকা বেশি, মানে 27 টাকা ইস্যু করছে মার্কেটে, ছাড়ছে। এবার কোম্পানি 75,000 শেয়ারের আবেদন পাইছে। সেই শেয়ারের টাকাটা কোম্পানি পরবর্তীতে বিলি করছে। এখন আমার কথা হচ্ছে, আমি জাবেদা শুরু করব, তাহলে আমি কোত্থেকে শুরু করব? সব সময় আবেদন থেকে শুরু করবো আমরা। আবেদন। তাহলে আবেদন কত পাইছে? আবেদন 75,000। 75,000 শেয়ারের। 75,000। তো কোম্পানি কত করে ব্যাংক অ্যাকাউন্টে তারা জমা হয়েছে? এই আবেদনে 75,000 শেয়ারের আবেদন পাইছে, কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে কত করে আসছে টাকা? 25 টাকা করে। 27 টাকা। 27 টাকা। কারণ এখানে তো